সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। তৌফিক মারুফের জার্নালে যারা এই মুহূর্তে আপনারা সঙ্গে আছেন কিংবা পরে দেখবেন, একটি খুবই ব্যতিক্রমধর্মী একটি বিষয় নিয়ে একটু কথা বলবো, জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। সেটি হচ্ছে এই যে জাতিসংঘে বাংলাদেশের খলিলুর রহমান বিজয় পেলেন, তিনি সেখানকার যে কমিটির চেয়ারম্যান হলেন, জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান, সভাপতি হলেন 1 বছরের জন্য। এটি নিয়ে উল্লাস উৎসাহের কোনো কমতি নেই, এটি স্বাভাবিক। 40 বছর পরে বাংলাদেশ এই জাতিসংঘের এই চেয়ারটি পেয়েছে। এখন স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে, একটা না দুটি প্রশ্ন। একটি হচ্ছে, কোন প্রক্রিয়ায় বা কিভাবে খলিলুর রহমান এই চেয়ারে জন্য বিজয়ী হলেন? অনেকে বলছেন তিনি কি কোনো পুরস্কার পেলেন কিনা, আবার অনেকে বলছেন বা জানতে চাচ্ছেন যে এই চেয়ারে অর্থাৎ এই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করাকালে খলিলুর রহমান কি করতে পারবেন বাংলাদেশের জন্য। এই দুটি প্রশ্ন নিয়েই আমি কথা বলবো। আমার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর A.K. আব্দুল মোমেন, এবং তিনি জাতিসংঘের স্থায়ী পরিষদের প্রতিনিধি ছিলেন দীর্ঘ সময়। আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর সেই সাথে আপনার দর্শক ও শ্রোতাদেরও আমি সাধুবাদ জানাই। জি, আমি একটু শুরু করতে চাই যে আপনি যদি একটু, কারণ অনেকেই জানে না প্রক্রিয়াটি, খলিলুর রহমান কিভাবে এই বিজয়টা পেলেন এবং সভাপতি পদে গেলেন, এটা আপনার পর্যবেক্ষণটা যদি একটু বলেন। আমি প্রথম বলবো যে খলিলুর রহমান সাহেব আপনার দীর্ঘ 40 বছর পর এই দ্বিতীয়বার বাংলাদেশ আপনার সাধারণ পরিষদের সভাপতির মর্যাদা পেয়েছে। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এর আগে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব 1986 সালে হুমায়ুন রশিদ সাহেব পেয়েছিলেন। তখন নির্বাচন হয়নি, সমঝোতার মধ্যে হি ওয়াজ দি এশিয়া স্পেসিফিক ক্যান্ডিডেট। প্রতি 5 বছর অন্তর অন্তর এশিয়া স্পেসিফিক কান্ট্রিগুলো, যে আমাদের প্রায় 54টা কান্ট্রি আছে এশিয়া স্পেসিফিকে, তাদের সুযোগ আসে এই সাধারণ পরিষদের সভাপতি হওয়ার। সিস্টেমটা হচ্ছে যে আমরা যেমন এই 2016-তে একবার চান্স পাই, 2000 আপনার যেটা বলেছে 71 সংসদে, 76 সংসদে 2021-এ, আর এইবারে হলো 81তম 2026-এ। ইউএন এর এই নির্বাচনগুলো হয়। নির্বাচন হওয়ার আগে সেই সরকার অনেক দিন আগে থেকে এই তারা ইচ্ছা প্রকাশ করে যে আমরা অমুক সালে আপনার নির্বাচন করতে চাই। তাহলে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলো তখন কোনো ক্যান্ডিডেট দেয় না। এটা নিয়ে একটা ভদ্রতা, এটা মোটামুটি মেনটেন হয়। তো আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে অনেক সরকার আসলো, কিন্তু ওই যে আগে ভাগে যে ক্যান্ডিডেটটা ফ্লোটিং করা কিংবা পজিশনটা ব্লক করে রাখা, সেই ধারণা প্রায় সময় আমাদের সরকার, এটা ধারণা থাকলেও এটা কার্যকরী করেন নাই। তার ফলে আমাদের খুব সমস্যা। আমরা এই জন্যে এই যে সিকিউরিটি কাউন্সিলে আমরা একবার 1979 সালে আর একবার 1999, এই দুবার এরপরই শেষ। কারণ আমরা ফ্লোট করি না, এটা ফ্লোট করতে হয়। ফ্লোটটা মানে ব্লক করতে হয়। আপনার আমি জাতিসংঘে 6 বছর ছিলাম, এর মধ্যে আমি একবার 2012 সালে জাতিসংঘের সভাপতির দায়িত্ব তিনবার পালন করেছি। কারণ ওই বছরে সার্বিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি নির্বাচিত হন, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি থেকে তখন নির্বাচিত হন আপনার ওই জাতিসংঘের সভাপতি। কিন্তু উনি নিজের দেশে খুব ব্যস্ত থাকতেন, আর দ্বিতীয়ত উনি তার দেশে প্রেসিডেন্টের জন্য নির্বাচনের জন্য উনি আপনার প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ফলে তিনি নিউ ইয়র্কে থাকতেন না এবং জাতিসংঘের কাজকর্মে তার কোনো মন নাই। তো সেই সময় আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। বাংলাদেশ অনেকবারই জাতিসংঘের ভাইস প্রেসিডেন্ট হয়, তা আমি সেই বছর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তখন সেই ভদ্রলোক জার্মিক, সে আমাকে নির্বাচন করলো যে আই শুড বি দি অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি। তা আমি পরপর 3বার এই
প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। হ্যাঁ, আচ্ছা, প্রেসিডেন্টের এটা একটা সিমোনিয়াল দায়িত্ব, এটা অত্যন্ত আমি আমি সম্মানিত। একটু একটু মাঝখানে যাতে আবার ভুলে না যাই এই জন্য, এই যে এইবার এই বাংলাদেশ যে প্রতিদ্বন্দ্বিতা করবে এটার জন্য ব্লক করা, মানে এই প্রক্রিয়াটা কি আওয়ামী লীগ সরকারের সময় মানে 2020 জি, সালের দিকেই জি। শুরু হয়েছিল হ্যাঁ, আপনার ব্লক প্রস্তাবনাটা? করা খুব বুদ্ধিমানের কাজ। আপনার ব্লক করে রাখলে, আমি আপনার দুটো জিনিস বলি, একটি হচ্ছে আগে ভাগে ব্লক করলে রাখলে আপনার পরে যদি আপনি নির্বাচন নাও করেন অনেক সুযোগ সুবিধা নিতে পারেন। 2000 সালে শেখ হাসিনার সরকার সিকিউরিটি কাউন্সিলে নির্বাচন করবে বলে ব্লক করে। হুম, আপনার নির্বাচন হবে তখন 2000 এই এটা 13 না 14 সালে, কিন্তু তখন ব্লক করে রাখে। কারণ ব্লক করতে, আমরা যখন ব্লক করি তখন অন্য কোন কোন দেশে তারা ইচ্ছা প্রকাশ করেছে, তো পাওয়ারফুল দেশ হলে আর আমরা ব্লক করি না, খুব দুর্বল হইলে ব্লক করি। আর তখন যখন দেখি কেউ নাই, ওইটাতে আমরা জাম্প দিয়ে ব্লক করি। আমি 2019 সালে যখন আপনার পররাষ্ট্রমন্ত্রী হলাম, তখন আমি 3টি পজিশনের জন্য, যা 4টার জন্য চাইছিলাম, 3টি পজিশনের জন্য আমি সাথে সাথে ব্লক করার কি করি, ইনস্ট্রাকশন দিই। একটি হচ্ছে যে রিজিওনাল ডাইরেক্টর ফর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আপনার আমাদের সাইমা ওয়াজেদ পেয়েছেন। ওইটা জি। এশিয়ান আপনার 12টা দেশ নির্বাচন করে। তো আমি তখন ওইটা থ্র করি যে আমরা করতে চাই, কারণ এখানে সবসময় ইন্ডিয়া চলে আসে। দ্বিতীয়ত আমি যেটা করি, এই জাতিসংঘের পিজিএ, প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি, সেটা আমি ব্লক করি। আমি আগে যখন পিআর ছিলাম, আমি যখন আগে স্থায়ী প্রতিনিধি ছিলাম, তখন 2016 সালে আমি এটা ব্লক করেছিলাম। আমি আনঅফিসিয়ালি ব্লক করেছিলাম। সরকার তখন ওইটা সিদ্ধান্ত নেন নাই। তখন আমি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন মাহমুদ আলী সাহেব, আমার শিক্ষক, আমি ওনাকে বলেছিলাম, স্যার আপনি এটার জন্য চেষ্টা করেন। আমি এটা আনঅফিসিয়ালি ব্লক করি, এবং ব্লক করে শুনি না, আচ্ছা শেষ করি। আর আমি সিকিউরিটি কাউন্সিলে 2031-32 জন্য এটা ব্লক করে রেখেছি, বাংলাদেশ এটা ক্যান্ডিডেট। তো ব্লক করলে পরে অন্য কোন কান্ট্রি তখন ওই তাদের নমিনি দেয় না, চিন্তা ভাবনা করে না। তো ব্লক করলে, আমি যখন 2019-এ এটা ব্লক করলাম, 20 সালে জাতিসংঘ এই সব আপনার জানুয়ারি এরকম সময় হবে, তারা সবাইকে জানালো যে বাংলাদেশ ইজ এ ক্যান্ডিডেট এই পিজি এর জন্য। আমি 21 সালে চাইছিলাম, যখন আমি 19 সালে মন্ত্রী হলাম, আমি 21 সালে চাইছিলাম, কিন্তু 21 সালে মলদ্বীপ আগের থেকে অনেকদিন আগের থেকে ব্লক করে রেখেছে। তখন মলদ্বীপ আমাদের বন্ধু দেশ, এশিয়ান দেশ, আমরা এই জন্য ওটা কন্টেস্ট করিনি। তখন মলদ্বীপের সাথে আমার সমঝোতা হয় যে আমি 26 সালে, মানে 81, তুমি 76 সালে, আমি বাংলাদেশ 81 সালে করবো, তারা রাজি হয়। তবে তখন আমি একটা দেন দরবার করি, মলদ্বীপে বলি যে তুমি হও, আমরা তোমাকে সাপোর্ট দিব, তবে আমাদের একজন ডিপ্লোম্যাটকে তোমার অফিসে রাখবা, কারণ আমরা পরবর্তীতে এটার জন্য প্রতিযোগিতা করব। তখন যদি জয়লাভ করি, এটা কিভাবে কি কাজ হয়, আমার একটা অফিসারকে তুমি নিয়োগ দিবা। এবং তারা কথা রেখেছেন, উনি প্রেসিডেন্ট হওয়ার পরে উনি কথা রাখেন, আমাদের একজন ডিপ্লোম্যাটকে উনি তার অফিসে রেখেছিলেন। যাই হোক, তা আমরা 2020 সালে ঘোষণা দেই যে বাংলাদেশ উইল বি ক্যান্ডিডেট ফর প্রেসিডেন্ট অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি ইন 2026, দ্যাট মিনস 81st সেশন। তখন এশিয়ার স্লট, এটা প্রতি 5 বছর পর পর এই স্লটটা আসে। আগে আমি যখন 2016 সালে আনঅফিসিয়ালি আমি এই স্লটটা ধরে রেখেছিলাম, এবং প্রায় 80 থেকে 83টা দেশের আমি কি পেয়েছিলাম, আরএসএ, আমরা বলি রিসিপ্রোকাল সাপোর্ট এগ্রিমেন্ট। আমরা যখন ব্লক করি তখন আমার মিশনের বড় দায়িত্ব হয়, আমার অফিসারদের বড় দায়িত্ব হয় বিভিন্ন দেশের সাথে আলাপ করা। আমরা বিভিন্ন ফর্মাল ইনফর্মাল মিটিং করি, আর ওদের বলি যে আমাদের তোমরা বাবা এই এই পজিশনে সাপোর্ট দিবা, তোমরা যদি রাজি হও তাহলে তোমার সরকার থেকে একটা চিঠি নিয়ে আসো, এটারে বলে আরএসএ, রিসিপ্রোকাল সাপোর্ট এগ্রিমেন্ট। এইটা আমার মিশনের লোকেরা, আর বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর যতগুলো মিশন আছে সে সব মিশনের আমরা অ্যাম্বাসেডারে জানাই, আপনারা এটা সংগ্রহ করেন। হ্যাঁ, এটার জন্য আমাদের যথেষ্ট দূতালি, যথেষ্ট খাটতে হয় আমরা বিভিন্ন দেশে, আমাদের মিশনগুলোতে যে সমস্ত তার দেশে। মানে আমি যদি একটু
খুব একটু সহজ করে একটা কথা একটু বুঝতে চাই, বিষয়টা কি এরকম যে আওয়ামী লীগের প্রস্তাবের জন্যই এই আজকে খলিলুর রহমান এই সুযোগটা পেয়ে গেল, এটা কি অবশ্যই ঠিক? না, অবশ্যই খলিলুর রহমান সাহেব খুব ভাগ্যবান লোক। আওয়ামী লীগ ফিল্টার তৈরি করেছে, তারপরে আমার পরপর তিনজন পিআর স্থায়ী প্রতিনিধি, প্রথম এখানে ছিলেন রাবাব ফাতেমা, এখন আন্ডার সেক্রেটারি জেনারেল, আমরা ওনাকেও আন্ডার সেক্রেটারি জেনারেল তদবির করে বানিয়েছি। তারপরে আমার পরবর্তী পিআর ছিলেন মোহাম্মদ মুহিত, তিনি তার সময় তিনি ওই যতদিন ছিলেন ততদিনে আমাদের আরএসএ সংগ্রহ করেছেন, রাবাব ফাতেমা আরএসএ সংগ্রহ করেছে। এরপরে যিনি নতুন আসছেন ইউনুস সাহেব, যাকে নিয়ে আসলেন নোমান সাহেব, তিনিও আরএসএ সংগ্রহ করেছেন এবং তার অফিসের লোকেরা এই কয়েক বছর তার মানে ধরে এই 26-এ বাংলাদেশ সরকারে যারাই থাকতো, যেই দলই থাকতো, এই তারা থাকতো। এই এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারতো। যেহেতু গভর্নমেন্টের এটা ডিসিশন, শুধু যিনি থাকতেন, হ্যাঁ, তিনি এইটার জন্য চেষ্টা করতেন এবং এইটার প্রতিযোগিতা। খলিল সাহেব ভাগ্যবান, কারণ খুব টাইমলি উনি এসেছেন, আসার ফলে হি বিকেম আওয়ার ক্যান্ডিডেট। এর আগে আমাদের 2016-তে আমাদের একটা সুযোগ ছিল, কারণ অনেক দেশ আমাদের সাপোর্ট দিবে বলেছিল। তো মাহমুদ আলী সাহেব রাজি হলেন না। উনি আমাকে বললেন যে মোমেন, এইটা তো অনেক খাটনি। আমি যখন পরপর কয়েকবার ওই অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলাম, মাহমুদ আলী সাহেব তো নিউ ইয়র্কে ছিলেন, ওনার ওয়াইফ অসুস্থ ছিলেন, উনিও তাই আমাদের এখানে প্রায় থাকতেন। তো উনি আমাদের কাজকর্ম দেখে বলেন যে না। আমি বললাম যে হুমায়ুন রশিদ সাহেব তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর পিজিও ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো তখন অবশ্য এটা মোর অলংকারিক জব ছিল। বছরে দুইবার আসতেন, একবার সেপ্টেম্বরে যখন হাই লেভেল হয়, আরেকবার আসছিলেন আপনার মার্চ মাসে। হ্যাঁ, এই দুইবারই, আর কখনো অত। এখন প্রেসিডেন্টের জবটা সারা বৎসরের জন্য বহু কর্ম তাকে নিয়োজিত হতে হয়। তো তার ফলে মাহমুদ আলী সাহেব বললেন যে দেখো, আমি অত সব পারবো টারবো না, আর আমি এই ঢাকায় থাকতে চাই, আমার তোমার নিউ ইয়র্কে আমার যাওয়ার শখ নাই। আর উনি মনে করলেন যে উনি যদি প্রেসিডেন্ট হন তাহলে ওনার মন্ত্রিত্ব চলে যেতে পারে। এইটা বোধহয় ভিতরে ভিতরে ভয় ছিল, জি। এবং উনি তো অন্য এখন কাউকে নমিনেটও করলেন না, নমিনেটও করতে পারতেন। তখন আমরা তখন অন্যান্য দেশ হঠাৎ করে তারা বললো তোমরা নমিনি হচ্ছ না। আমি বললাম আমার সরকার করে নাই। তখন আমার এক বন্ধু ছিল ফিজির পিয়ার, সে বললো দোস্ত, তোমরা যখন রান কর, তোমাদের যে আরএসএ গুলো পেয়েছো সেগুলো আমাদের সাপোর্ট দিবা। আমি বলি হ্যাঁ, ওদের আমরা বলবো না, তুমি যদি দাঁড়াও নিশ্চয়ই। তখন আমরা ফিজির জন্য ওই মাসখানেক আগে, হ্যাঁ, কারণ আমরা ওই ডিলিয়ে হচ্ছে মাসখানে আগে সে রাজি হয়, তখন ফিজির পিয়ার ক্যান্ডিডেট হয় 2016 সালে, সে জয়লাভ। তখন আপনার এই যে সাইপ্রাসের সেই এনবয়, সে আমাদের এক সময় এখানে ছিল পিয়ার, সে প্রত্যেক বছরই দাঁড়াইতে চায়, তো মাথা একটু অন্য রকমের লোক, তাই আচ্ছা, তো তখন সে ফেল করে। হ্যাঁ, তখন আচ্ছা, আমরা যখন করবো না তখন খুব খুশি হয়েছিল যে তোমরা করবে না, তাহলে তার একটা চান্স পাই, খুব শখ তার। কিন্তু তখন ফিজি চলে আসে, এটা স্মল আইল্যান্ড কান্ট্রি, আমরা এই জন্য সাপোর্ট দিই। এই 2026 মানে 81st সেশনে আমরা এটার জন্য অনেক দিন ধরে খেটেছি, এবং আমি বলবো খলিল সাহেব খুব ভাগ্যবান লোক যে এই সময় উনি মানে এক পররাষ্ট্রমন্ত্রী। হিসাবে যে আওয়ামী লীগের প্রস্তাবের সূত্র জি, ধরেই খলিল সাহেব আজকে এই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রস্তাব। প্রতিদ্বন্দ্বিতা করলেন আর এবং আমি এটা বিজয় বলি পেলেন। আপনাকে, এই প্রস্তাবগুলো খুব কাজের। আমি যদি জি, কেন্দ্রে ডিক্লেয়ার করে রাখি, তারপরে অন্য একটা শক্তিশালী দেশ ওইখানে আসতে চায়, তখন সে আমার সাথে ট্রেডিং নেগোশিয়েট করে। আমি একটা ঘটনা বলি যে আমরা 2000 সালে শেখ হাসিনার সরকার সিকিউরিটি কাউন্সিলে আপনার নমিনি দেয়, 2013 না কবে আমরা জানি করব ইলেকশনটা। কিন্তু 2010-এ জাপান আপনার ক্যান্ডিডেট, এশিয়ার থেকে 2 কান্ট্রি, বাংলাদেশ আর জাপান। তো জাপান তখন বেশ পয়সাওয়ালা, তারা বিভিন্ন দেশ কিনে ফেলে, আফ্রিকার দেশ, ক্যারিবিয়ান। আর আমরা তখন এই অত বছর জোর এই আরএসএ সংগ্রহ করতেছি, কিন্তু আরএসএ আমরা খুব বেশি সংগ্রহ করতে পারি। আমি তখন যখন পদ্মা সেতু বন্ধ হয়ে গেল, আমি তখন জাপানি পিয়ারকে বললাম যে তোমার সাথে আমার একটা নেগোসিয়েশন আছে। বললো কি? তা আমি তাকে আমার ব্রেকফাস্টের দাওয়াত দিলাম, দিয়ে বললাম যে
তুমি আমাদের এই ওয়ার্ল্ড ব্যাংক আমাদের পয়সা দেওয়া বন্ধ করে দিয়ে, তোমাদের তো অনেক টাকা, আমাদের এই $2.2 বিলিয়ন দিবে কিনা? সে বললো যে না, পদ্মা সেতু তো আমরা দিতে পারবো না, কারণ আমরা এটার সাথে সম্পৃক্ত, জায়গা সম্পৃক্ত, তবে তোমাদের অন্য প্রজেক্টে আমরা টাকা দিতে, তুমি যদি তোমার সিকিউরিটি কাউন্সিলের এই ক্যান্ডিডেসিটা আমাদের উৎসর্গ করো, মানে অবশ্য এই জন্য তোমাকে ডেকেছি নিশ্চয়ই, কিন্তু তুমি আমাকে টাকা দিবে কিনা? সে বলল অন্য প্রজেক্ট যদি তুমি বলো তাহলে আমার সরকারকে আমি জানালাম। আমার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবে রাজি হলো না। দীপুমণি আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং মিজানুল কায়েস আমার ফরেন সেক্রেটারি, তারা বললেন যে স্যার আমরা অনেকদিন, আমরা একবার জাপানে হারিয়েছি, না উই উইল নট এগ্রি টু ইট। পরে নেত্রীকে বললাম, নেত্রী রাজি হয়ে গেলেন। নেত্রী বলেন কাউরে বলার দরকার নাই, আপনি এটা গো হ্যাড। হ্যাঁ, তারপরে অনেক আলোচনা হলো, আলোচনা হয়ে এই কোথায় 2.4 বিলিয়নের জায়গা থেকে গিয়ে 6 বিলিয়নে আসলো। আর ঠিক হলো আপনার জাপানি প্রাইম মিনিস্টারকে, আমাদের প্রধানমন্ত্রীকে তারা দাওয়াত দিবে, উনি জাপান যাবে, জাপান গিয়ে 4 থেকে 6 বিলিয়ন উঠাবে, তারপর উনি জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে দাওয়াত দিবে, উনি ঢাকায় আসবেন, ঢাকায় আসলে পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন যে আমরা সিকিউরিটি কাউন্সিলের এই পজিশনটা বাদ দিলাম আর আমরা জাপানকে সাপোর্ট দিব। এখন নিন্দুকরা আমাদের গালি দিবে হয়তো যে পয়সার জন্য ওরা তাদের পজিশনটা বাদ দিবে, সেই জন্য আমরা জাপান থেকে আরেকটা অঙ্গীকার নিলাম। আমরা বললাম যে দেখো আমরা পিজিএ হতে চাই, হ্যাঁ সেই জন্য তারা বললো নিশ্চয়ই আমরা তোমাদের সাপোর্ট দেবো। তো নিন্দুকরা কিছু বললে বলবো যে আমাদের তো আরেকটা সাপোর্ট নিয়েছি আর এটা। হ্যাঁ, তখন জাপান আমাদের $6 বিলিয়ন, আমার সাথে তখন প্রধানমন্ত্রী শিনজো আবে সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি ওনার সাথে সাক্ষাৎ করি, উনি আমাকে ডেকে নিয়ে যান। তো উনি বললেন যে দেখেন 1979 সালে 1979 জাপান বাংলাদেশে হারিয়ে যায়, বাংলাদেশ আমাদের রাইজিং এশিয়া, তখন আমরা হারিয়ে যাই। আমার বাবা তখন আপনার মিনিস্ট্রি অফ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, এটা সবচেয়ে বড় মন্ত্রণালয় জাপানে, ওটার মন্ত্রী ছিলেন। এটা কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, কিন্তু তোমাদের সাথে বাংলাদেশের নতুন এলডিসি, তার মধ্যে আমরা হেরে গেলাম। সে হেরে যাওয়ার ফলে জাপানে একটা খুব লজ্জার বিষয় হয়, জাপানে কখনো লোকের চাকরি যায় না, কিন্তু তখন বহু লোকের চাকরি যায়। তখন উনি বললেন, শিনজো আবে বললেন যে আমার বাবা তখন এই মন্ত্রী ছিলেন, তখন তাকে ফরেন মিনিস্টার বানা হয়, কারণ তৎকালীন যিনি ফরেন মিনিস্টার ছিলেন তিনি কোয়ালিশন পার্টনার ছিলেন। তখন ওনাকে বাদ দিয়ে তার বাবাকে ওখানে ফরেন মিনিস্টার, তখন তার বাবা প্রায় 30 জন সিনিয়র ডিপ্লোম্যাটকে চাকরিচ্যুত করেন, বলে আই হ্যাভ দিস পেইনফুল এক্সপিরিয়েন্স। আমি এই তোমার এখন ইলেকশনে দাঁড়াবো, সুতরাং আমি হারতে চাই না, আমি তোমার সাথে নেগোশিয়েট করতে চাই, হ্যাঁ তুমি কি চাও? তাই আমি বললাম আমি চাই আমরা কিছু টাকা পয়সা চাই, আমরা উন্নয়নশীল দেশ, আমাদের অনেক টাকার দরকার। বলে ইট ইজ ডান। তারপরে আমি বললাম যে দেখেন আমি যখন কমার্স মিনিস্ট্রি চাকরি করতাম তখন আমাদের বদনাম দেওয়া হলো যে আমরা এই যে বটমলেস বাস্কেট, তখন কেউ আমাদের জিনিস বিক্রি করতো না, এক্সপোর্ট আমার বাংলাদেশ করতো না, থার্ড পার্টি গ্যারান্টি চাইতো। তখন জাপান একমাত্র, এই জাপানের মিৎসুবিশি, মারুবানি, এই এরা আমাকে টয়োটা সারা আমাকে আপনার অন ডেফার্ড পেমেন্ট, 6 মাস পরে পেমেন্ট, এলসি করতাম না, তারা দিত, আমাদের খুব সাহায্য করেছিল। দে ওয়াজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের টুইন ইঞ্জিন এইসব তারা আমাদের দিত। আমি বললাম যে সেই এক্সপিরিয়েন্স আমাদের আর তোমাদের সাথে আমাদের যথেষ্ট মিল, কারণ তোমাদেরও কোনো মিনারেল রিসোর্স নাই, আমারও নাই, তোমাদের শুধু আছে দক্ষ জনশক্তি, আমার আছে অনেক জনতা। হ্যাঁ, সুতরাং তোমাদের মডেল আমরা ফলো করতেছি বাংলাদেশে। সো আই হ্যাড এ গুড রিপোর্ট উইথ হিম। হ্যাঁ, উনি আমাকে স্টেট গেস্ট হিসেবে দাওয়াত দিয়ে নিয়েছিলেন। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা ওই উইথড্র করি আর জাপান আমাকে $6 বিলিয়ন এই লোনটা দেয়। আচ্ছা, এই জন্য আমি বলি যে আগের থেকে আগে ভাগে নমিনি করে ফেললে একটা সুবিধা হয়, যে আমি তখন বার্গেনটা করতে পারি। তা আমি যখন মন্ত্রী হলাম সাথে সাথে আমি 4টার জন্য, এক হচ্ছে আমার পিজিএ, এক হচ্ছে আমার সিকিউরিটি কাউন্সিল, আরেকটা ছিল আমার রিজিওনাল ডিরেক্টর ফর হু, আরেকটা হচ্ছিল এখানে এবিকিউ, একটা ফাইন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পজিশন আছে। এইটা খুব
আমরা পাই নাই কোনোদিন, বাংলাদেশ কোনোদিন হয় নাই। এটা তো আচ্ছা। বেতন দেয়, ইউএন বেতন দিবে, হুম, পাওয়ারফুল। হুম। এটা বোথ অ্যাডমিনিস্ট্রেশন এবং বাজেট দুইটা কন্ট্রোল করে। কিন্তু তখন আমাকে ইন্ডিয়া পরামর্শ দিল, বললো যে দেখো তোমার তো এখন কোনো ওই ধরনের, তুমি তো প্রথমে এক্সপার্টাইজ ডেভেলপ করবে, তোমার অফিসারকে ওইটার উপরে কাজ করতে দিবে, তখন সে যখন গ্রহণযোগ্যতা হবে তখন তুমি ডিক্লেয়ার করো, আগে ভাগে এটা। তখন আমি আর করিনি। হ্যাঁ, আমি এই হুম, হুম। তিনটা করলাম। আমার ২ নম্বরটা জয়যুক্ত হয়েছে বাংলাদেশ, এবং তখন আমার মিশন এই কাজ শুরু করলো। হ্যাঁ, এইটা একটা সম্মানের জায়গা।